একটা কথা বলছি, 6:10 বেজে যাওয়ার পরে আর এর থেকে ভালো কথা বলা যায় না। তো আসলে ভালো কথা বলারও নেই। তার কারণ হচ্ছে আমার সত্যি সিনসিয়ারলি মনে হয় যে আমরা হেরেই যাচ্ছি, এটাই মনে হয়। যারা লড়াই করেন তাদের সামনে এরকম সিনিক কথা, এরকম পেসিমিস্টিক কথা বলতে নেই। কিন্তু প্রথমত আমি লড়াই করি না, দ্বিতীয়ত আমি খুব সিনসিয়ারলি বলছি যে আমরা হেরে যাচ্ছি, এটাই আমার মনে হয়। দীর্ঘদিন ধরে, বেশ কয়েক বছর ধরে এটাই আমার মনে হচ্ছে। হেরে যাচ্ছি মানে এই নয় যে কোন একটা ভোটে কেউ জিতছেন এবং অন্য একটা দল হারছে, এটা ইমেটেরিয়াল। ভোটে কেউ জেতে এবং কেউ হারে, আবার অন্য এক দল জিতবে, ভোটে জেতে হারার প্রশ্ন নয়। কিন্তু আমার চারপাশে তাকিয়ে, আমার চেনা মানুষদের দিকে তাকিয়ে, আমি যে ট্রেনে করে যাতায়াত করি তার পাশে সহযাত্রীর দিকে তাকিয়ে আমার প্রতিদিন মনে হয় যে আমি একেবারেই হেরে যাচ্ছি। 20 বছর ধরে প্রায় ট্রেনে যাতায়াত করছি, ছাত্র অবস্থা থেকে কোনোদিন দেখিনি যে ব্যারাকপুরে ট্রেন ঢোকার পরে একটা হনুমান মন্দির আছে, সেখানে জয় বজরং বলি কি জয় বলে জয়ধ্বনি হয়। এটা আগে কোনোদিন দেখিনি। মানে ছোটবেলায় ছাত্র অবস্থায় কোনোদিন ভাবতেই পারতুম না যে গোপ গজানোর পরে কোনো বাঙালি ছেলে সে সত্যি হনুমান পুজো করবে, এটা ভাবতে পারতাম। কিন্তু এখন তো বজরং বলি কি জয় বলা হয়। ফেজ টুপি পরার কত কত চল বেড়ে গেছে, চারপাশে সবাই পরে ফেলছে টুপি। এত টুপি যে কেন মানুষ পড়ছে কে জানে। মানে বলছে স্কুলেও পড়ে যাবো, স্কুল ইউনিফর্ম থাক তাও পড়ে যাবো। হ্যাঁ, এরকম দেখিনি ছোটবেলায়। চারপাশটা খুব বদলে যাচ্ছে। আর শুধু এই বজরং বলি ধ্বনি দেওয়া মানুষগুলো বা টুপি পরা মানুষগুলো না, আমার চারপাশেই মানুষ। হ্যাঁ, আমি যখন এই ধরুন একটা ফেসবুক পোস্ট দিলাম বা কিছু একটা বললাম যেখানে আদার এইসব লেখা আছে, OTHE আর আদার লেখা আছে, তখন আমার দিদি বলে যে, আমার মেজদি নিজেই বলেন যে আমি তো আদার ব্যাপারই, ফলে এই আদার বুঝি না। এবং ফলে তিনি স্থির করেছেন যে তিনি সামনের ভোটে, নানান বিবেচনার পরে তিনি স্থির করেছেন যে সামনের ভোটে তিনি বিজেপিকেই ভোট দেবেন। হ্যাঁ, এবং এই যে আমি আমার মেজদিদিকে বোঝাতে পারিনি, ঠিক এইটাই হচ্ছে কারণ যে আমি আপনাদের সামনে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি নিয়ে বলতে এসেছি। কেননা আমি মেজদিকে বোঝাতে পারিনি। হ্যাঁ, কেননা এইখানে যাদবপুরে আমি জানি যে আমার সামনে যারা বসে আছেন তারা এই আমার মতো করেই ভাবেন, আমিও তাদের মতো করে ভাবি। আমার পোস্টে তারা লাইক করেন, তার পোস্টে আমি লাইক করি। ফলে এটা হচ্ছে খুব সেফ একটা জোন। হ্যাঁ, আমার মেজদিদি সেফ জোন নন। হ্যাঁ, এটা খুব সেফ একটা জোন, যেখানে যেখানে আমি কথা বললে হাততালি পাওয়া যাবে এবং আপনারাও কথা বললে আমি হাততালি দেবো। এটাই হচ্ছে ব্যাপার। ফলে এই জন্যই মনে হয় হেরে যাচ্ছি যে আমার কথা কেউ বোঝে না, আমাদের কথা কেউ বোঝে না, এবং তাদের কথাও আমরা বুঝি না। আমাদের মধ্যখানে একটা দেয়াল আছে, সেই দেয়ালটাকে কিছুতেই অতিক্রম করা যাচ্ছে না। এইখানেই আমার মনে হয় হেরে যাচ্ছি। ভোটে যেতে হারাটা বড় কথা নয়, ওই দেয়ালটাকে কোনোভাবে অতিক্রম করা যাচ্ছে না। আমাদের ভাষা, আমাদের ভঙ্গি এবং আমরা যে কন্টেন্ট, যে কথাগুলো বলছি, তা অন্য পক্ষ বুঝছে না। আমি বাকি যে কথাগুলো বলবো সেই কথাগুলো মনে রাখার দরকার নেই, কিন্তু এই প্রথম কথাটাই আসলে আমরা সবাই মিলে ভাবি যে কি করে এই দেয়ালটাকে অতিক্রম করা যায়। আমরা যে আমাদের একটা নতুন কিছু করা দরকার, আমাদের নতুন কিছু ভাবা দরকার ওই দেয়ালটাকে ভাঙার জন্য। আমাদের যে গতানুগতিক ওয়েপেন গুলো, সেগুলো সম্ভবত আপাতত ব্যর্থ। আমি সেগুলো খারাপ বলছি না, কিন্তু আপাতত এই দুর্দিনে সেই ওয়েপেন গুলো ব্যর্থ হয়ে গেছে, অন্তত আপাতত। ফলে আমাদের নতুন কোনো ওয়েপেন, নতুন কোনো হ্যামার লাগবে। সেটা যে কি তা আমি জানি না, জানলে তো হয়ে যেত, মাসিহা হয়ে যেতাম, কিন্তু আমি তা জানি না। কিন্তু আমাদের সবাই মিলে সেই নতুন ওয়েপেনটার কথা কিছু একটা ভাবতে হবে। আমাদের ঠিক আর পুরনো অস্ত্রগুলো দিয়ে হচ্ছে না। এই কথাটাই আমার সত্যি করে বলবার কথা। বাকি কথাগুলো না শুনলেও চলবে, কিন্তু এইটাই আমার সত্যি আজকের এই সন্ধ্যাবেলায় বলবার কথা, যে এখন আমরা নতুন করে কিছু একটা ভাবি। পুরনো দিয়ে আর হচ্ছে না। মানে যদি আমি হেরে যাচ্ছি এই প্রপোজিশনটার সঙ্গে আপনারা কেউ কেউ একমত হন, তাদের জন্য বলা আর কি। দুটো কথা আমি এরপরে বলতে চাইবো। এক নম্বর হচ্ছে যে আমার যারা প্রতিপক্ষ, আমি মানে এখানে সে যে বিশ্বাস করি একটা বহুত্ববাদী ভারতবর্ষে আমার প্রতিপক্ষ মানে যে সে বিশ্বাস করে না। আমার যারা প্রতিপক্ষ তাদেরকে আমি যেন খুব আন্ডার এস্টিমেট না করি। আমরা কখনো কখনো করে ফেলি। আমরা কখনো কখনো
চাড্ডি ছাগু এই সমস্ত বলাই উচিত, মাঝে মাঝে খিল্লি করাই উচিত। খিল্লি ব্যাপারটা খুব চমৎকার, কিন্তু সবসময় যেন না করি। আমরা যেন না ভাবি যে আমাদের ইতিহাস চেতনাই বিরাট, আমাদের ধর্ম চেতনায়, আমাদের ঐতিহ্য সম্পর্কে যে জ্ঞান, সেরকম জ্ঞান ওদের নেই, এরকম ভাববেন না, একেবারেই তা। এইটা ভাববেন না যে অপক্ষে যারা দাঁড়িয়ে আছে তাদের আর্গুমেন্ট কেবলমাত্র এই যে গরু অক্সিজেন ছাড়ে। এইটা তাদের একমাত্র আর্গুমেন্ট নয়। এইটা তাদের একমাত্র আর্গুমেন্ট নয় যে গরুর ইউরিন খেলে ক্যান্সার সেরে যায়। এটাই তারা বলতে চান না। মানে এটা কেউ কেউ বলেন বটে এবং সেটা নিয়ে খিল্লি করা উচিত, কিন্তু এইটাই মূল প্রতিপক্ষ নয়। তারা আরো অনেক সিরিয়াস কথা বলেন। আপনি যদি ভাবেন যে মোহন ভাগবত ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না, তাহলে আপনি ঠিক ভাবছেন না। অনেক সময় একটা ফেসবুক পোস্ট দেখি যেখানে লেখা হয়েছে একদল জঙ্গি তারা একটি গাড়িকে পাকড়াও করছে রাস্তায়, দিয়ে গাড়িতে আছেন দুজন হিন্দু দম্পতি, তাদেরকে জিজ্ঞাসা করছে যে একটা কোরআনের আয়াত বলো তো, মুসলমান না হলে তারা মেরে ফেলবে সেই জঙ্গিরা। তো সেই হিন্দু ভদ্রলোক তিনি বলছেন হ্যাঁ কোরআনের আয়াত জানি, আমি মুসলমান এবং কোরআনের আয়াত জানি, বলে তিনি একটি গীতার শ্লোক বলে দেন। তাতে করে জঙ্গিরা তাদের ছেড়ে দেয়। স্ত্রী জিজ্ঞেস করে কি গীতার শ্লোক বললে ছেড়ে দিল? বললো ওরা যদি ইসলামকে জানতো তাহলে ওরা এভাবে জঙ্গি হতো না। ঠিক আছে, ওরা ইসলামকে জানে না, তাই ওরা বুঝতেই পারেনি যে আমি আয়াত বলেছি না শ্লোক বলেছি। এরকম ভাবতেন না। এই যে ঠিক পন্থা নয় ভাবার। যারা যে কোনো ধর্মের, যারা অপরপক্ষ, তারা ধর্মকেও জানেন, ইতিহাসকেও জানেন, তারা কিছুই জানেন না। এইটা ভাবলে আমাদের লড়াইটা আসলে একটা ভুল পথে চলে যেতে থাকে। তারা ধর্মও জানে, ইতিহাসও জানেন, কখনো কখনো আমাদের থেকে ভালোই জানেন। তারা জানেন, এইটা জেনেই আপনি লড়াইয়ের ময়দানে নামুন। আমি আমাদের যাদবপুরেরই এক মাস্টারমশাইয়ের কথা বলছি, আমি তার নাম বলছি না, কোন বিভাগেরও বলছি না। তিনি খুবই শ্রদ্ধেয়, এমনি আমার কোনো ব্যক্তিগতভাবে কিছু বলার নেই। তার একটা অবস্থান আছে, তিনি এই যে ভারতবর্ষের এই যে ধর্মনিরপেক্ষতার নোশন, সেটাকে তিনি মানেন না মানতেই পারেন, সেটা তার অবস্থান, আমি সে নিয়ে কিছু বলছি না। কিন্তু আমি তার ফেসবুক ওয়ালটা আরেকবার এই সত্যি এইখানে কথা বলবো বলে দুদিন ধরে দেখছিলাম, একটু যতটুকু দেখা যায়। হ্যাঁ, তাতে করে সত্যি তার ফেসবুক ওয়ালে কোথাও এটা নেই যে ক্যান্সার সারে, গরুর ইউরিনে ক্যান্সার সারে, এটা তিনি বলেননি, এটা তার আর্গুমেন্ট নয়। তিনি বলছেন ধরুন এরকম যে খুব সরল করে বলছি, তিনি আরো কঠিন করে বলেছেন অনেক টার্মিনোলজি ব্যবহার করে, যে তিনি বলছেন যে ধরা যাক ধর্মের ভিত্তিতে তো ভাগ হলো, মুসলমানরা একটা অ্যাকচুয়ালি দুটো দেশ পেলো, তাহলে আমি যদি এই দেশটাকে হিন্দুর দেশ বলে চাই, আমি তো একজন হিন্দু, আমি যদি এই দেশটাকে হিন্দুর দেশ বলে দাবি করি, তাহলে ভুলটা কোথায়? এইটা তার আর্গুমেন্ট। ক্যান্সার সেরে যায়, এটা আর্গুমেন্ট নয়। এই যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টের মধ্যে কিন্তু একটা ইতিহাসের প্রশ্ন আছে। আপনাকে সেই প্রশ্নটাকে খুব যত্ন নিয়ে, আপনি যদি ধর সাম্প্রদায়িক বলবেন না, মানে আমি নিজেকেই বলছি যে এইভাবে কথা বললে আমরা আসলে হেরে যাব। খুব যত্ন নিয়ে এই প্রশ্নটা প্রথমে নিজের কাছে উত্তর খুঁজতে হবে, তারপরে ওই মানুষগুলোর কাছে, যাদবপুরের বন্ধুদের কাছে নয়, যাদবপুরের বাইরে যারা থাকেন সেই মানুষগুলোর কাছে সেই উত্তরটা নিয়ে যেতে হবে খুব সিরিয়াসলি। এই প্রশ্নটার একটা উত্তর প্রথমে নিজের কাছে এবং তারপরে অন্য মানুষের কাছে কিভাবে এই প্রশ্ন, এই পোস্টগুলো যখন তিনি করেন না, সব থেকে বেশি লাইক পড়ে। তিনি যখন রাম মন্দিরের কথা বলেন অত লাইক পড়ে না। যখন তিনি নিজের এরকম আইডেন্টিটির প্রশ্নটা তুলে দেন ইতিহাসের সঙ্গে মিশিয়ে, তখন সব থেকে বেশি লাইক পড়তে থাকে। সত্যি তো, আমি একজন হিন্দু, আমি একটা হিন্দু রাষ্ট্র চাই, মুসলমানের তো রাষ্ট্র আছে, আমি যদি চাই ক্ষতি কি? আপনি উত্তর দিন তো ক্ষতি কি। প্রথমে নিজের কাছে উত্তর দিন, তারপরে অন্যের কাছে উত্তর দিন। এই উত্তর যদি আমরা সিনসিয়ারলি না দিতে পারি, পাশ কাটিয়ে গেলে হবে না, তাহলে আমরা হেরে যাব। ফলে অপরপক্ষকে খুব দুর্বল, নিতান্ত কিছুই জানে না এরকম ভাববেন না। আমি যে ভাষায় বললাম সেই ভাষায় প্রশ্নটাও করা হয়নি, প্রশ্নটাও করা হয়েছে খুব ইন্টেলেকচুয়াল ভাষায়, এত সরল ভাষায় করা হয়নি। তার মধ্যেও দুবার আদার টাদার আছে আর কি।
ফলে এইটা হচ্ছে প্রথম কথা, যে প্রতিপক্ষকে খুব কিছুই জানে না আর আমরাই সব জানি, এইটা ভাববেন না। আর 2 নম্বর হচ্ছে যে কথাটা বলার আমার, সেই কথাটা হচ্ছে যে ভারতবর্ষটা আমার, প্রথমে এই গৌরবটা নিজের মধ্যখানে রাখুন, মানে আমি রাখতে চাই, আমার দেশ। হ্যাঁ, অন্য কারুর থেকে আমার দেশপ্রেম কিছু কম নয়, আমার দেশ। এবং এই ভারতবর্ষকে আমি ডিফাইন করব, ভারতবর্ষ কি আমি খুঁজব। গতকাল এখানে একটি বই প্রকাশিত হয়েছে, দূরের মাদল তার নাম। সেই বইটাকে বই হিসেবে পড়বেন না, সেই বইটাকে কবিতা হিসেবেও পড়বেন না, সেই বইটাকে ওই নতুন অস্ত্র হিসেবে পড়ুন। কেন ওই বইটা ভারতবর্ষ কি সেইটা আমাদের বোঝাবে। তবে ওই বইটা সম্পর্কে বেশি বললে আবার আপনারা বলবেন বন্ধুর বইয়ের বিজ্ঞাপন করছি, ফলে ওই বইটা নিয়ে বেশি বলছি না, অন্য কথা বলছি। সেটা হচ্ছে যে একটা ভারতবর্ষ ওরা নির্মাণ করে ক্রমাগত, আর একটা পাল্টা ভারতবর্ষই আমরা নির্মাণ করব, আমার ভারতবর্ষ। এটা ঠিক যে ভারতবর্ষ মানেই কোনো একদম নিরবিচ্ছিন্ন, মানে ভারতবর্ষের ইতিহাস মানেই হচ্ছে বহুত্ববাদের ইতিহাস, ভারতবর্ষের ঐতিহ্য মানেই বহুত্ববাদী ঐতিহ্য, এরকম নয়, একেবারেই নয়। অপর পক্ষে যারা আছে তারা কেবল ইতিহাসের বিকৃতি করে, এরকমও নয়, একেবারেই না। বিকৃতি কেন করবে? ইতিহাসের মধ্যেই দাঙ্গার প্রথম রেকর্ডেড ইতিহাস 1000 বছরের পুরনো, বিকৃতি কেন করবে? ইতিহাসের মধ্যেই দাঙ্গা আছে, ইতিহাসের মধ্যেই দেশভাগ আছে, ইতিহাসের মধ্যেই ঘৃণা আছে, বিকৃতি করতে হবে না। ইতিহাসের মধ্যেই সেই ঘৃণার উপাদান আছে, ঐতিহ্যের মধ্যেও আছে, স্যারও একটু আগে বললেন। ফলে তারা সবসময় ইতিহাসের বিকৃতি করেন আর আমরাই সঠিক ইতিহাস নিয়ে যাচ্ছি এরকম নয়, কিন্তু আমাদের একটা অল্টারনেটিভ ইতিহাস জোগাড় করতে হবে। তাদের ইতিহাসটাও ঠিক আছে তাদের জায়গায়, কিন্তু আমাদের একটা অল্টারনেটিভ ইতিহাস তৈরি করতে হবে, অল্টারনেটিভ ঐতিহ্য তৈরি করতে হবে। মহাভারতে এরকম গল্প আছে যে এক ব্রাহ্মণ তিনি আত্মহত্যা করবেন, এবং ব্রাহ্মণের আত্মহত্যা করা খুবই গভীর পাপের ব্যাপার। ফলে ইন্দ্র স্বয়ং নেমে এসছেন ব্রাহ্মণকে আত্মহত্যা করা থেকে ঠেকাতে, তবে এসছেন শেয়ালের বেশে। শান্তি পর্বে আছে, শেয়ালের বেশে এসছেন কেন? কেননা তিনি এইটা ব্রাহ্মণকে বোঝাতে চান, দেখুন আমি এই যে শেয়াল জন্ম আমার, এ ভারী দুঃখের জন্ম। আমি হাত দিয়ে পা দিয়ে কিছু করতে পারি না, আমার পিঠ চুলকাতে হলেও আমাকে মেঝেতে ঘষতে হয়, হাত নেই। হ্যাঁ, আপনি যে মানুষ জন্ম পেয়েছেন তার উপরে আবার ব্রাহ্মণ হয়েছেন, এ আপনার খুবই পুণ্য, একে নষ্ট করবেন না। এরকম ইন্দ্র বোঝাচ্ছেন, বোঝাতে বোঝাতে হঠাৎ করে মধ্যিখানে বলছেন যে আমি কেন শেয়াল হয়েছি বলুন তো। আসলে তিনি ইন্দ্র। আমি কেন শেয়াল হয়েছি বলুন তো, কেননা আগের জন্মে আমি খুবই তার্কিক ছিলাম, বিশেষ করে যারা বৈদিক তাদের সঙ্গে খুব তর্ক করতাম, একটু নাস্তিক টাইপের ছিল, সেই কারণে এবার শেয়াল হয়েছে। কিরম দেখুন, চমৎকার করে বলে দেওয়া হলো যে তর্ক বেশি করতে যেও না। মনুসংহিতায় আছে হেতুবাদীদের সঙ্গে বাক্যালাপ পর্যন্ত করবে না, মানে যারা তার্কিক তাদের থেকে দূরে দূরে থাকবে, অস্পৃশ্য তারা। এটাও ভারতবর্ষ। মহাভারতে আরো আছে, এই মুহূর্তে মনে পড়ে গেল। ভীষ্ম সরসজ্জায় যুধিষ্ঠিরকে উপদেশ দিচ্ছেন যে দাড়িপাল্লা যদি নেন না, দাড়িপাল্লা যদি না হয়, সেই দাড়িপাল্লার একদিকে যদি সাপ, বারোবানল, তারপরে কি যেন ক্ষুরোধার ছুরি ইত্যাদি বসাও, আর একদিকে যদি মেয়ে, নারী, একে বসাও, কনসেপ্ট অফ নারী তাকে বসাও, তাহলে ভয়ঙ্কর অর্থে এই নারী এদের থেকে কোনো অপেক্ষা ন্যূন হবে না। ঠিক আছে, মেয়েরা অনেক বেশি ভয়ঙ্কর দেন ক্ষুরোধর, বিষধর সাপ এবং বারোবানল এবং ইত্যাদি। ঠিক আছে, এটাও ভারতবর্ষ। ফলে ঐতিহ্যের বিকৃতি করার দরকার নেই। আমাকে যদি নারীকে অসম্মান করতে হয় তাহলে বেদ, বাইবেল, কোরআন ভরপুর আছে, মানে শুধু মহাভারতে আছে বলছি, সব জায়গাতে একেবারে নারীকে চমৎকার সব বন্দোবস্ত করা আছে।
বিকৃত করতে হবে না। কিন্তু আমি বলছি একটা অল্টারনেটিভও এই টেক্সটগুলোর মধ্যেই আছে। যেমন ধরুন, কয়েকটা আমি ছোট উদাহরণ দিয়ে শেষ করব। ধরুন, নচিকেতার গল্প আপনারা সবাই জানেন। কঠোপনিষদে নচিকেতা, তিনি তার বাবা তার সবচেয়ে জীর্ণ গরুগুলোকে যজ্ঞ করতে গিয়ে উপহার দিচ্ছেন ব্রাহ্মণদের। তো নচিকেতা বলছেন যে সব থেকে জীর্ণ গরুগুলোকে উপহার দিচ্ছে, বাবাকে বিরক্ত করছে যে এরকম গরু কেন দিচ্ছ। তো বাবা বলছেন যে তুই জমের বাড়ি যা, কতটা এরকম ধরুন ব্যাপারটা। তো সত্য রক্ষার্থে বালক নচিকেতা জমের বাড়ি গেল। জম ভদ্রলোক নেই। 3 দিন সেই জমের দুয়ারে নচিকেতা বসে রইল। 3 দিন বাদে জম যখন এলেন তখন তিনি প্রীত হলেন এবং বললেন, যেহেতু তুমি 3 দিন অনাহারে না খেয়ে তুমি এইভাবে অপেক্ষা করছো, আমি তোমাকে 3টে বর দেব। এবং আপনারা জানেন যে নচিকেতা 3টে বর চাইবেন। একটা হচ্ছে যে আমার বাবা যেন আমার উপর রাগ না করেন, আর একটা হচ্ছে যজ্ঞ সম্পর্কে একটা জিনিস জিজ্ঞেস করবেন, এবং তৃতীয় বর হচ্ছে যে মৃত্যুর পরে কি কিছু থাকে নাকি থাকে না, আত্মা কি থাকে না থাকে না, এই নিয়ে ব্যাপক সংশয় আছে। বিচিকিৎসা এই শব্দটা ছিল এক্সাক্ট শব্দ কঠোপনিষদে, তার মানে হচ্ছে সংশয়। এই সংশয়ের কি আপনি কোনো সমাধান করতে পারেন? এটা হচ্ছে তৃতীয় বর। জম প্রথমে দিতে চাননি, আপনারা জানেন এই উত্তর দিতে চাননি। তারপরে নাছোড় প্রশ্নবান নচিকেতার পাল্লায় পড়ে জমের উত্তর দিতে শুরু করেন। গোটা কঠোপনিষদ হচ্ছে এই উত্তর, যে মৃত্যুর পরে কি থাকে কি না থাকে। সেই উত্তরটা খুব বড় কথা লাগে না আমার কাছে। আমার কাছে যেটা বড় কথা লাগে সেটা হচ্ছে যে নচিকেতার যে মুখটা দেখা যায় না কঠোপনিষদের মধ্যে জমের এই উত্তর শুনতে শুনতে, সেই মুখটা নিশ্চয়ই নচিকেতার মুখটা বেজার হয়ে যেতে থাকে আমার মনে হয়। কেননা জম যা উত্তর দেন সেই উত্তরে নচিকেতা সন্তুষ্ট হয় বলে মনে হয় না। সেই জন্য জমকে থেকে থেকে বলতে হয়, বিখ্যাত শ্লোক আছে, নায়ম আত্মা বলহীন লভ্য, মানে হচ্ছে যে এই যে ব্যাপার, এই যে তুমি যেটা জানতে চেয়েছো সেটাকে আসলে বেদ আয়ত্ত করার ফলে জানা যায় না, সেটাকে অনেক চর্চা করে জানা যায় না, সেটাকে কোনোভাবেই জানা যায় না, যদি ঈশ্বর কৃপা করেন তবেই কেবলমাত্র জানা যায়। জম বুঝতে পারছেন যে নচিকেতাকে তিনি বোঝাতে পারছেন না, ফলে বলছেন ঈশ্বর কৃপা না করলে তুমি জানতে পারবে না। এবং কঠোপনিষদ কি শ্লোক দিয়ে কার্যত শেষ হচ্ছে জানেন? সেটাও খুব বিখ্যাত শ্লোক। সেটা হচ্ছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয় বদন্তি। আপনারা এই শ্লোকটা সম্ভবত শুনে থাকবেন। এর মানে হচ্ছে একটা জমরাজ উত্তর শেষ হচ্ছে এইভাবে যে যদি জানতেই চাও তাহলে যথার্থ একটা গুরুকে ধরো, কেননা সত্যকে জানার পথ খুবই ক্ষুরোধার, খুবই কঠিন। আরে ভাই, গুরুকেই তো ধরতে এসছি, স্বয়ং জমকে তো জিজ্ঞেস করছি মৃত্যুর রহস্য, আবার কোন গুরুকে ধরবো? কিন্তু জম বোঝেন নচিকেতার মুখটা দেখে যে তিনি আসলে উত্তর দিতে পারেননি। এই যে প্রশ্নবান নচিকেতা, যিনি কোনো উত্তরেই সন্তুষ্ট হন না, এই যে সংশয়ী নচিকেতা, এই সংশয়বান বালক যদি এই যুদ্ধে আমার পাশে এসে না দাঁড়ায় তাহলে আমি যুদ্ধে জিততে পারবো না। সেই যুদ্ধে আমার পাশে থাক, সেই অপক্ষে যাবে না, তাকে অপক্ষে আমি যেতে দেবো না। এইটা আমার ভারতবর্ষ, নচিকেতা আমার ভারতবর্ষ। মহাভারতের ওই ভীষ্ম আমার ভারতবর্ষ না, ও যার দিকে খুশি। কিন্তু এই নচিকেতা ওই সংশয়ী বালক, যে এমনকি যমও যাকে সন্তুষ্ট করতে পারে না, সে আমার পাশে থাক, তাকে আমি কিছুতেই হাতছাড়া করতে দিতে পারবো না। তথাগত বুদ্ধ তার এক শিষ্য, যেরকম হয় আর কি, সে জনসমক্ষে বলছে যে এই যে আমাদের বুদ্ধদেব, তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। তাতে করে বুদ্ধ বলছেন যে শোনো দিকে, তুমি ডায়াসে ওঠো, তুমি প্রথমে বলো তো যে অতীতকালে যে সমস্ত জ্ঞানী পুরুষরা, মহাপুরুষরা এসেছিলেন তাদের সম্পর্কে কি জানো বলো। এবার সেই শিষ্য বলছে, না মানে এত সবার সম্পর্কে তো সবকিছু জানি না, তাদের আপনার সামনে বলাও মুশকিল। বলছে আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে যে সমস্ত মহাপুরুষরা আসবেন তারা কি আসলে বলতে চাইবেন সেটা তুমি একটু দর্শকদের বোঝাও আনন্দ। তখন তিনি বললেন, না ভবিষ্যতে যারা আসবেন তারা তো আসেনি, তাদের সম্পর্কে আমি কি করে বলবো।
চান্স আমি যা বলতে চাইছি তুমি একটু বুঝিয়ে দাও দর্শক। তখন তো তার খুবই লাজে গোবরের অবস্থা, বলছে আপনি আছেন, আপনার সামনে আপনি কি বলতে চেয়েছেন সেটা আমি সবার সামনে বোঝাবো, এটা কি বাড়াবাড়ি হয়ে যাবে না? তাছাড়া আমি সবটা আপনার বুঝিয়ে নি। তখন বলছেন যে তাহলে তুমি কোন আক্কেলে বললে যে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী? তুমি অতীত চেনো না, তুমি ভবিষ্যৎ চেনো না, তুমি আমাকেও চেনো না, আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কোন আক্কেলে বললে? ভেবে দেখুন, এই ফ্যাসিস্ট একটা সময় দাঁড়িয়ে, এই এক নায়কের উত্থানের সামনে দাঁড়িয়ে এই তথাগত বুদ্ধ যদি আমার কমরেড না হয়, তাহলে আমরা লড়াইতে হারছি, জেনে রাখুন। আমার ভারতবর্ষে, আমার যে অল্টারনেটিভ ভারতবর্ষ আমি নির্মাণ করব, সেখানে তথাগত বুদ্ধ যেন থাকেন, থাকতেই হবে। তথাগত বুদ্ধ আমাদের সেই নতুন অস্ত্র হতে পারেন একটা, আরো নিশ্চয়ই সবাই অনেক কথা ভাববেন, কিন্তু তিনি যেন আমাদের একটা অস্ত্র হয়ে ওঠেন, তার ভাষায় যেন আমরা কথা বলতে পারি। তাতে করে কেউ যদি আমাদের একটু কম প্রগতিশীল বলেন, আপাতত বলুন, সেটা খুব জরুরি কথা নয়। আমি প্রগতিশীল না প্রতিক্রিয়াশীল সেটা এখন খুব জরুরি কথা নয়। জরুরি কথা হচ্ছে আমি জিততে পারলুম কি পারলুম না, সেইটা। শেষ আমার খুব প্রিয়, এটা আসলে দেবপ্রসাদ চট্টোপাধ্যায় এবং রামকৃষ্ণ ভট্টাচার্য তারা দুজনেই খুব বিশেষভাবে বারবার বলেন, সেটা হচ্ছে যে উদ্দালকের গল্প। হ্যাঁ, উদ্দালক শ্বেতকেতুকে বলছে যে আত্মা কি, মন কি ইত্যাদি, ছন্দজ্ঞ উপনিষদে। উদ্দালক এইভাবে বোঝাচ্ছেন যে তুমি একটা কাজ করো, তুমি 15 দিন না খেয়ে থাকো, তবে জলটা খেও, কেননা জল হচ্ছে প্রাণের উৎস। তাই যদি জলটা খাও তাহলে তুমি মরবে না, তবে তুমি খাবার খেও না, সলিড ফুড খেও না, যা 15 দিন বাদে আসবে। 15 দিন না খেয়ে, অবশ্যই জল খেয়ে যখন ফিরে এলেন শ্বেতকেতু, তখন উদ্দালক তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি যে বেদ শিখেছো তার দুটো শ্লোক বলো তো দেখি। শ্বেতকেতু বলতে পারছেন না, ভুলে গেছে, মেমোরাইজ করতে পারছেন না, তার স্মৃতি থেকে বেরিয়ে গেছে। উদ্দালক বলছেন যে অন্ন, এই অন্নই হচ্ছে তোমার সত্তা। যে খাবার তুমি খাও, সেই খাবারই তোমার আত্মাকে নির্মাণ করে, পৃথিবী আত্মা। দেবপ্রসাদ বলবেন, সেই বলাটাকে আপনারা মানতে পারেন না পারেন, দেবপ্রসাদ বলবেন যে পৃথিবীর ইতিহাসের প্রথম বস্তুবাদীর নাম হচ্ছে উদ্দালক। তিনি বস্তু দিয়ে আত্মাকে বুঝতে চাইছেন। উপনিষদের যে গোটা চারেক মহাবাক্য আছে, আমি ছোটবেলা থেকে রামকৃষ্ণ মিশনের ছাত্র, এই শুনে শুনে একেবারে ছোট থেকে মুখস্থ হয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে তত্ত্বম অসি, তুমি সেই। ঠিক আছে, সেই তুমি সেই মানে তুমি ব্রহ্ম, এটি আমরা ছোটবেলা থেকে শিখেছি। কিন্তু এই উপনিষদটা, এই জায়গাটা পড়ার পর মনে হয় উদ্দালক যখন বলে তত্ত্বম অসি, তখন মনে হয় শুধু এটা ব্রহ্মের কথা বলা হচ্ছে না, তুমি সেই মানে তুমি অন্ন। যে ম্যাটার দিয়ে তুমি তৈরি, সেই ম্যাটার, তোমার শরীর আর আত্মাকে একেবারে পৃথক করে রাখার দরকার নেই। তোমার ভিতরেই আত্মা আছে, তোমার শরীরের মধ্যেই তোমার সত্তার অস্তিত্ব আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এইসব কথাবার্তা ভুলে যান, সব থেকে বড় কথা হচ্ছে উদ্দালক তো হচ্ছেন সেই প্রথম বিজ্ঞানী যিনি এক্সপেরিমেন্ট করে বুঝতে চান যে সত্য কি। কতগুলো শুধু থিওরি বলেন না, এক্সপেরিমেন্ট করে বুঝতে চান সত্য কি, আত্মা কি, এইটা বুঝতে চান। উদ্দালক আমার পাশে থাকবেন না আমার লড়াইতে? তাকে আমি নরেন্দ্র মোদীকে দিয়ে দেবো কিসের জন্য? আমার যে ভারতবর্ষ আমি নির্মাণ করব, ভারতীয় যে সংস্কৃতি, তার একটা ডাইমেনশন বলছি না, এটাই ভারতীয় সংস্কৃতি একমাত্র, আমি সেরকম বলছি না, আমি সেই জন্যই দূরের মাদলের কথা বললাম। আমি বলছি যে ভারতীয় যে সংস্কৃতি, তার অনেক উপাদান আছে, যে উপাদানকে আমার অস্ত্র হিসেবে এবার আমাকে গ্রহণ করতে হবে। আমার ভারতকে গর্ব ভরে
কেননা আমার থেকে বড় দেশপ্রেমিক কেউ নেই, মানব না। আমি সব থেকে বড় দেশপ্রেমিক। এই দেশকে নিয়ে আমার যে আবেগ, আমার যে কান্না, এই দেশের মাটি আমার কাছে চন্দন, এই দেশের মাটি আমার কাছে পবিত্র, একেবারে পবিত্র। পবিত্র শব্দটায় কারোর আপত্তি থাকুক, কিন্তু আমার কাছে পবিত্র। আমার এই পবিত্র ভারতবর্ষ নিয়ে আমি তাকে তৈরি করব, তার ছবি আমি আঁকব, এবং সেই ছবিটা, ভারতবর্ষকে তৈরি করাটাই আমার কাছে এই লড়াইয়ের একটা অস্ত্র হতে পারে। আরো নানান অস্ত্রের কথা আমাদের ভাবতে হবে, কিন্তু এটি আমার বলবার, ওই প্রথমে যেটা বলে শুরু করেছিলাম, যে সবসময় পুরনো কথা, আমাদের যে কথাগুলো আমরা বলি ক্রমাগত, সেই কথাগুলোর বাইরে হয়তো, যাই হোক, আমার এই প্রপোজিশনটা খুবই ভুল হতে পারে, আমি পরে যেটুকু বললাম ভারতবর্ষ ইত্যাদি, খুবই ভুল হতে পারে, কিন্তু প্রথমে যে কথাটা বললাম যে আমাদের পুরনো কথাগুলোকে একটুখানি পাশে সরিয়ে রেখে নতুন অস্ত্রের যে সন্ধান করতে হবে, আমরা যে হারছি, এইটাকে আপনারা একটু সিরিয়াসলি ভাববেন। ঠিক আছে, ধন্যবাদ।